সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় বাংলাদেশে এনজিও কার্যক্রম, আর এ নিয়ে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক টিএমএসএস, রয়েছেন আফসান চৌধুরী পরে আমি আগে আসছি, রয়েছেন কে এম মোর্শেদ, পরিচালক অ্যাডভোকেসি প্রযুক্তি ব্র্যাক, এবং আফসান চৌধুরী, অধ্যাপক ব্র্যাক বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS এবং ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির, সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী আওয়ামী লীগ, বলছেন নেতারা। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শামীম ওসমান ও আইভীর বৈঠক। মিয়ানমারে সহিংসতার মুখে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরো 500 রোহিঙ্গা, দাবি IOM এর। সীমান্তে বিজিবি টহল জোরদার, ফেরত পাঠানো হয়েছে 15টি নৌকা। সাভারের জিরাবোতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, 34 জন দগ্ধ, 20 জনকে আনা হয়েছে ঢাকা মেডিকেলে। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হামলার ঘটনায় জড়িতরা চিহ্নিত, শিগগিরই ব্যবস্থা, জানালেন তদন্ত কমিটির প্রধান। হিন্দুপাড়ার নিরাপত্তায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা। এবং ময়মনসিংহে স্কুলের সামনে বন্ধুর ছুরিকাঘাতে নবম শ্রেণীর ছাত্র নিহত, প্রতিবাদে রাস্তা অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ। আমরা এবার চলে আসব আমাদের আলোচনায়। আজকে আমরা বাংলাদেশি এনজিও কার্যক্রম নিয়ে কথা বলবো। এনজিওরা একটা বড় কাজ করছে বাংলাদেশে, অনেক বড় কাজ আমি বলবো, যদিও তার মাঝে মাঝে কিছু প্রশ্ন ওঠে। কিছু এনজিওর বিরুদ্ধে মানুষকে প্রতারণার অভিযোগ ওঠে, কিছু এনজিওর বিরুদ্ধে যদিও জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ ওঠে। কিন্তু আমরা বলবো যে বাংলাদেশে এনজিও অনেক বড় কাজ করছে। 2000-এর বেশি নিবন্ধিত এনজিও আছে বাংলাদেশে, এবং গড়ে 5000 কোটি টাকার বেশি অনুদান, বিদেশি অনুদান আসে এই সমস্ত এনজিওতে। আমরা অত্যন্ত ভাগ্যবান, আজকে আমাদের এখানে যেই দুটি এনজিওর প্রধানরা আছেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পরিচালক হোসনে আরা আপা। অত্যন্ত কি বলবো, অত্যন্ত আমাদের মর্যাদার একজন মানুষ, সম্মানের একজন মানুষ, এবং তিনি একটা অসাধ্য সাধন করেছেন তার এনজিওর মাধ্যমে। আর ব্র্যাকের কথা কি বলবো, ব্র্যাক আমাদের গর্ব, বিশ্বের সর্ববৃহৎ এনজিও বাংলাদেশের ব্র্যাক, এটা বললেই যথেষ্ট। তা আমরা প্রথমে আসবো হোসনে আরা আপা, আপনার কাছে আসবো। আপনি একটু যদি আপনার এনজিওর শুরুর দিকটার কথা এবং কি কি কার্যক্রম আপনাদের একটু যদি বলেন আমাদের। ধন্যবাদ আপনাকে, বিশেষ করে সময় টেলিভিশনের সকল প্রিয় দর্শক মণ্ডলী এবং কলা কৌশলী, এবং আপনাকে আজকে এখানে আমাকে ডেকেছেন। আর যে সাবজেক্টটি, সেই সাবজেক্টটি আমারই কর্মক্ষেত্রের সাবজেক্ট। এটা আমি এখানে উপস্থিত হতে পেরে, বিশেষ করে দুজন বিদগ্ধ ব্যক্তি সঙ্গে, যারা আমাদের বাংলাদেশের এনজিওদের অভিভাবক তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে এনজিও নামে আমরা যে গর্ব অনুভব করি, সেটা যে প্রতিষ্ঠানের জন্য, সেটাই হলো ব্র্যাক। এবং আমাদের দেশে যতগুলো এনজিও জন্ম হয়েছে, এই এনজিও গুলোর প্রায় আপনার কোয়ালিফাইড এনজিও যত, তার হাতে খড়ি হয়েছে ব্র্যাক থেকেই। তো আমি এজন্য গর্বিত। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আফসান চৌধুরী সাহেব, যার প্রায় তার টেলিভিশনের এই টকশো শোনার জন্য কিন্তু অনেক মানে আগ্রহ নিয়ে বসে থাকে। তো টিএমএসএস, এটার পুরো নাম হলো ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। এই সংগঠনটি ঠ্যাঙ্গামারা নামক একটি গ্রামে, যে গ্রাম অজপাড়া গ্রাম, মহাস্থানগড়ের পাশে বগুড়ায়,
এই গ্রামে আপনার 1922 সালের আগে ঠেঙ্গা মেরে মেরে নাকি লুটতারাজ হতো। আপনার চালের গাড়ি, চালের বস্তা নামিয়ে নিত। তো সেই জন্য নাম, প্লেসটার নাম ঠ্যাঙ্গামারা, পরে সিএস পরসাতে ঠ্যাঙ্গামারা হিসেবেই এই মৌজার নাম লিপিবদ্ধ হয়। তো এইটা আমাদের জন্য একটা কালিমা। তো ওই গ্রামে শুধু ওই কালিমা নয়, ওই গ্রামে আপনার নারীদের কোনো মর্যাদা ছিল না, শিক্ষার কোনো গুরুত্ব ছিল না, সরস্বতী অসতী এটা বলা হতো। সুতরাং মেয়েরা যেন শিক্ষায় স্পর্শ না করে, কোনো বই পুস্তক টাচ না করে, এই ধরনের। তারপরে আরো কথা হতো যে ইনফ্যাক্ট নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, এইটা হলো আল্লাহ তাআলা ভেসের মধ্যে আসলে মানুষ বলতে পুরুষ তাকে সৃষ্টি করা হয়েছিল তারই খ্যাতমতের জন্য। যেমন 18,000 মখলুকাত, অনেক কিছু সৃষ্টি হয়েছে, নারীও তার মধ্যে একটা সৃষ্টি। তো তারা আবার জেন্ডার ইকুয়ালিটি, আপনার হলো তাদের অধিকার, ক্ষমতায়ন, এই কথাগুলো ধর্মীয় চেতনার মধ্যে পড়ে না, এই রকমের অনেকে ভাব পোষণ করতেন। তো সেই জায়গায় আমি সেখানে এসে একটা 1964 সালে জন্ম নেওয়া একটা গ্রুপ, সেটা ফকরনীদের দ্বারা, যারা বাড়ি বাড়ি ভিক্ষা করত, তাদের একটা পোর্শন তারা সংগৃহীত করে সঞ্চিত করে দুজন মানে মানে ভিক্ষুক, হ্যাঁ, ফাতেমা বেওয়া এবং জমেলা বেওয়া, জি, তারা লিডার, তারা লিডার ছিল। ওই গ্রুপটা তাদের নেতৃত্বে গ্রুপটি সংগ্রহ করে, মসজিদ চাল সংগ্রহ করে তারা একটা উদ্যোগ সৃষ্টি করেছে যে আমরা স্বাবলম্বী হব। আর অনেক যুবতী মেয়েদের ভিক্ষা করতে গিয়ে তাদের যে জিল্লতি হতো, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরতে, তো সুতরাং এই জিল্লতির জন্য কোনো বিচারও তারা পেত না, ফলে ক্ষুব্ধ ছিল তাদের অন্তর। তো তারা এই সংগঠন সৃষ্টি করেছে। তারপরে আমি 1980 সালে এই উদ্যোগটি, আমিও খুঁজতেছিলাম একটা উদ্যোগ আমার ব্যক্তিগত কারণে। তো এই উদ্যোগটা পেয়ে আমি অত্যন্ত আশান্বিত হয়ে এবং যাকে বলা হয় আশ্চর্যান্বিত হয়ে, যে অশিক্ষিত মহিলারা কিভাবে এত সুন্দর মানে সমট তারা কিন্তু অর্গানাইজ হয়েছে, এত সুন্দর উদ্যোগ করে, উদ্যোগ সৃষ্টি করে তারা কাজ করছে। তো তাদের সঙ্গে আমি সম্পৃক্ত হলাম 1980-তে। আমি তখন পাইলাম 206 মণ চাল আর 126 জন মহিলা। এবং সে মহিলা মানে কি যোদ্ধা, তারা, তাদের এত স্পৃহা, তাদের এত আশা আকাঙ্ক্ষা যে আমরা স্বাবলম্বী হব, আমরাও মানুষ, সবাই মানুষ, সুতরাং আমরা নিজের পায়ে দাঁড়াবো, আমরা প্রতিশোধ নেব, আমাদেরকে যারা এত কিছু করলো আমরা এখন সংগঠিত। তো এই গ্রুপটাকে ফর্মালাইজ করে রেজিস্ট্রেশন, সরকারি বিধি বিধান মোতাবেক এগুলো করে সেখান থেকে আজকে, এবং এই ব্র্যাক থেকে অনেক ট্রেনিং নিয়েছি। বগুড়া মহিলা কলেজের অধ্যাপক, যে আমি তখন বগুড়া মহিলা কলেজের লেকচারার ছিলাম। ওই ফাঁকে ফাঁকে ওনাদের কমিটির সঙ্গে থেকে, কারণ আমার প্রতিশ্রুতি তো প্রতিপালন করতে হবে। আমি লেকচারার হয় কমন রুমে যখন পেপার পড়তাম আর ভাবতাম যে আমি যে প্রতিজ্ঞাবদ্ধ হইলাম যে আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে তো আমি মানুষের সেবা করব। তো আর 10 জন যেমন চাকরি করছে, পেপার পড়তেছে কমন রুমে, এবং তারা অত্যন্ত এনজয়ফুল সার্ভিস করে যাচ্ছে, আমিও তাই করলে তাহলে তো আমার প্রতিজ্ঞাটা পালন হলো না। তো সেই জন্য আমি এই উদ্যোগের সঙ্গে আসলাম। তারপরে আমার বিরুদ্ধে ডিপিআই, তখন ডিপিআই ছিল, শিক্ষা ডিজি ছিল না, সেখানে কমপ্লেন গেল যে আমি চাকরি করতে করতে আবার এগুলো করছি। তো আমি তো ওখানে কোনো পয়সা নেই না, কিছু না। আমি তখন আমার এসিআর এ দেখালাম যে 15টা নাম্বার আছে সমাজকর্মের জন্য, তো আমি এটার 15 পাবো। তো তারাও সন্তুষ্ট হলো। তো যাই হোক, ওই উদ্যোগটা তখন থেকে আমি চালাতে লাগলাম। তো আপনার যেটা আপনি বললেন যে এইটা গেল টিএমএসএস। এখন বর্তমানে সারা বাংলাদেশে 1500-র মতো অফিস আছে। আমাদের 1,12,000-এর মতো গ্রাম সংগঠন আছে, সমিতি। আমাদের আপনার মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, 15 ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমার সঙ্গে যিনি আসছেন উনি কিন্তু ওই ইউনিভার্সিটির চেয়ারম্যান, স্থপতি শাহজাহান তনু সাহেব। তো আপনার
এই 31টা শিক্ষা প্রতিষ্ঠান, 20টার মতো বিভিন্ন ভেঞ্চার কোম্পানি, মানে উদ্দেশ্য হলো কর্মসংস্থান করা। সিএনজি স্টেশনও আছে আপনাদের? সিএনজি স্টেশন, তারপরে আপনার পেপার মিল তো প্রথম ম্যানোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশ মানে এমসিসির কাছ থেকে হ্যান্ডমেড পেপার করতাম। তো হ্যান্ডমেড পেপার করার পরে অনেকে আপনার বলল যে এইটা তো আরো আধুনিক করা যায়, রিসাইকেলিং করে সুন্দর পেপার করা যায়। তো সেটা করব, তার নাকি 1 নম্বর রিস্ক হলো কাঁচামালগুলো সংগ্রহ করা কঠিন। তা আমাদের তখন 36টা জোন অফিস ছিল। জোন অফিসে একটা নিলাম, স্টোর নিলাম। ওই স্টোরে ওই অস্টেজ পেপার গুলো সংগ্রহ করে ওখান থেকে আবার কালেকশন করে নিয়ে আসি। আমরা দেখলাম যে আমাদের কাঁচামালের কোনো সমস্যা নাই। তখন এক্সপার্ট বলল তাহলে আপনার পেপার মিল সবচেয়ে ভালো হবে, কারণ এটা রিস্কি হলো যে কাঁচামাল সময় সময় পাওয়া যায় না, কারণ এটা তো সংগৃহীত কাঁচামাল। তারপর আরেকটা সুবিধা হলো যে আমাদের ওই আপনার বেনিফিশিয়ারি গ্রুপের ছেলেমেয়েরা বগাটে ছিল, তারা আপনার খেলাধুলো করত, দুষ্টমি করত। তো তাদেরকে আবার লাগিয়ে দেওয়া হলো যে কাঁচামাল সংগ্রহ করো। দিনে 2-3 কেজি কাঁচামাল সংগ্রহ করা কোনো ব্যাপারই নয়। পরিবেশন নির্মম হলো। ওই প্রোগ্রামটার নাম আমরা রাখলাম সাস্টেইনেবল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, এসিডিপি। ওই প্রকল্পের মাধ্যমে কাঁচামাল সংগ্রহ, পেপার মিলে নিয়ে এসে রিসাইকেলিং করে এই মিডিয়া পেপার, এখন আবার এই পেপার গুলো আপনার খবরের কাগজে বের হয়, নিউজ প্রিন্ট, ওই পেপার গুলো আপনার আমরা বের করি। ফলে অনেক লোকের কর্মসংস্থান, এটা একটা ব্যাপক কর্মযজ্ঞ। পেপার কালেকশন টোকাই থেকে শুরু করে ভ্যানওয়ালার থেকে সেটা আপনার পেপার মিলে নিয়ে এসে সেইটাকে একদম প্রসেস করে এইটা আবার বাইন্ডিং করে, মানে ব্যাপক কর্মসংস্থান। তো এ হলো পেপার মিল। আবার পরে আবার আসবো আপনার কাছে। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সিলেট বিয়ানীবাজার থেকে বলছিলাম। বলুন। আমি একটু হুসনিয়ারা আপার সাথে কথা বলতে চাচ্ছিলাম। বলেন। যে আমি ওই সিলেটের বিয়ানীবাজারে টিএমএমএস এর একটা শাখা আছে, আমি ওখানে সদস্য। আমি ওখান থেকে আসলে লোন নিয়ে। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে রাখেন, ইকো হচ্ছে। জি জি, হ্যাঁ বলুন। আমি উসনিয়াওরা আপাকে ধন্যবাদ দিতে যাচ্ছি এই জন্য যে আমি ওনার ওখান থেকে এই বছর আবার লোন নিয়েছি। এই বছর নিয়ে মোট 3 বার আমি লোন নিয়েছি ওনার ওখান থেকে। এই মুহূর্তে আমি ওনার ওখান থেকে লোন নিয়ে ব্যবসা করতেছি। আমার 3টি দোকান আছে, আমি স্বাবলম্বী। ওনাদের মতো মহৎ মানুষ আছে বলে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা একটা ভিত্তি স্থাপন করতে পারতেছি। ওনাদের কাছে আমাদের আবদার হলো যাতে ওই সুদের হারটা আরেকটু কমিয়ে যাতে আমাদের আরেকটু বেশি বেনিফিট দেওয়া যায়, আরো সহযোগিতা করা যায়। ধন্যবাদ। আপনার প্রশ্নটা বোঝা গেছে। আপনি কি সংক্ষেপে উত্তরটা যদি দেন। এখন বিষয় হলো আপনার আমাদের এই ঋণ কর্মসূচি, এটা ব্রাক আরো ভালো বলতে পারবে। আমাদের যেহেতু ওনারা পাইনার এবং এটা বহুমুখী গবেষণা করে, এই ঋণ কর্মসূচি এটা হাইলি সুপারভাইজড প্রোগ্রাম। এইটা কোলাটারাল ফ্রি ঋণ, এবং এইটাকে কালেকশন করা, যাকে আমরা ঋণ দেব এই ঋণের টাকা আদায় লক্ষ্য থেকে আমাদের বড় লক্ষ্য হলো যাকে দিলাম তার অ্যাসেট বিল্ডিং, তার প্রফিটটা ইনশাআল্লাহ। এমনি আপনারা লোন মানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির রুল হলো 27% নিতে পারবো। তো আমরা এখন ইয়ারলি আমরা সেখানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের হলো 25%। তা আমরা কিন্তু 20-র মধ্যেই আছি। আর এগ্রিকালচার ঋণ যেটা সেইটা হলো 18। আমরা কি বলি আপনার ইফেক্টিভ রেট আমাদের এরকম আসতেছে। তো ইট ডিপেন্ডস আপন যে আমি কস্ট ফর ফান্ড কত পড়ে। যেখানে কস্ট ফর ফান্ড কম সেখানে ইন্টারেস্ট কম। ধন্যবাদ। আবার পরে আসবো হয়তো আপনার কাছে। আমি একটু যেতে চাই কে এ মোর্শেদ আপনার কাছে। ব্র্যাক সম্পর্কে আমরা অল্প বিস্তর সবাই জানি। ব্র্যাকের এখন মনে হয় সম্ভবত 11টি দেশে, বাংলাদেশের বাইরে 11টি দেশে শাখা রয়েছে।
এবং ব্র্যাকের অনেক কার্যক্রম, এবং একটা জিনিস কিন্তু আমরা দেখছি যে টিএমএসএস যেমন করছে যে নিজেদের কর্মসংস্থানের মধ্য দিয়ে তাদের কিন্তু একটা বড় ফান্ড চলে আসছে। ব্র্যাকও কিন্তু একই রকম কাজ করছে। তো এটি আপনি যদি একটু বলেন ব্র্যাকের। যেটা বলছিলেন যে আমাদের আরো বিভিন্ন দেশের শাখাতে, একটা জিনিস শুনে খুশি হবেন, ব্র্যাক সম্ভবত পৃথিবীর প্রথম এনজিও যারা ইন্টারন্যাশনাল এনজিও হয়েছে বাট অরিজিনেটিং ফ্রম দ্য সাউথ, আচ্ছা, ফ্রম এ সাউদার্ন কান্ট্রি। অন্য যারা ইন্টারন্যাশনাল এনজিও তাদের সবাই দেখবেন ইউরোপিয়ান বা আমেরিকান অরিজিন, অক্সফাম বা অন্যদের। ব্র্যাক সম্ভবত প্রথম এনজিও যেটা অরিজিনেটেড ফ্রম দ্য সাউথ। সো উই হ্যাভ এ ডিফারেন্ট অ্যাপ্রোচ। মানে যখন আপনি অরিজিনেশন হচ্ছে ইউকে, সো দ্য আইডিয়া ইজ যে আমরা অনেক জানি, তোমাকে শেখাতে আসলাম। আমাদের বেলায় আমরা অনেক জানি না, আমরা জানি আমাদের সমস্যাটা সমাধান কি করে করতে হয়, সো আমরা বরং শেয়ার করতে পারি। সো ওইটাই ব্র্যাকের এই যে ইন্টারন্যাশনাল হওয়া এবং এই যে বিস্তৃতি, তার পিছনে একটা বড় কারণ বলে আমি মনে করি। আপনি জিজ্ঞেস করছিলেন যে সোশ্যাল এন্টারপ্রাইজ নিয়ে যে আমরা কাজ করছি। ব্র্যাকের সোশ্যাল এন্টারপ্রেনিয়র আইডিয়াটা এটা পুরোপুরি অর্থনৈতিক দিক থেকে আমরা যাইনি। যেমন আমরা প্রথম যখন শুরু করলাম যে মহিলাদেরকে প্রশিক্ষণ দিয়ে হাতের কাজ করা সূচি শিক্ষা দিলাম, তখন তাদের যেটা সমস্যা হলো যে ওরা গ্রামে কাজ করে, তাদের প্রোডাক্টটা বিক্রি হয় না, এবং বিক্রি হয় এতগুলি ফুরিয়ার হাত ঘুরে যে তারা দাম পায় না। সো সেখান থেকে ব্র্যাকের উদ্যোগ হলো, আচ্ছা ঠিক আছে, আমরা যদি আমরাই দোকান করি, ফ্রন্ট এন্ডটা যদি আমরা করি, তাহলে এরা সেখানে তাদের প্রোডাক্টটা বেচতে পারবে। এখন 60,000-এর বেশি মহিলা বাংলাদেশে যারা এই কাজে জড়িত, তাদের পণ্যটা ব্র্যাক বিক্রি করে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে, এবং বাংলাদেশেও বেশ কয়েকটা আমাদের ইয়ে আছে। সো আমাদের লক্ষ্যটা কিন্তু হচ্ছে বেসিক্যালি সাস্টেনেবল পভার্টি রিডাকশন বা দরিদ্র দূরীকরণ তাদের বেলায়, এবং সেটা করতে যে এসছে হচ্ছে আমাদের সোশ্যাল এন্টারপ্রেনিয়র, যে সোশ্যাল এন্টারপ্রাইজের কথা আমরা বলছি। একই রকম ভাবে আমরা যখন মুরগি যখন বিতরণ শুরু করলাম, তখন একই প্রশ্ন আসলো যে ওই সাস্টেনেবলি তাদেরকে ওয়ান ডে চিক সাপ্লাই করা, তাদের ডিমটা ব্যবহার করা, দ্যাট বিকেম এ চ্যালেঞ্জ। বিকজ ট্রেডিশনালি যা হয়, ইনফ্যাক্ট বাংলাদেশে কিন্তু আমাদের আগে প্রাইভেট সেক্টরে সত্যিকারে সাইন্টিফিক মুরগির খামার ছিল না। এর আগে শুধু বিমানের একটা পোল্ট্রি ছিল, আর কোনো পোল্ট্রি ছিল না। সো উই থট দ্যাট হোয়াই ডোন্ট উই সেট দ্য স্ট্যান্ডার্ড, শুরুটা করি, অন্যদের মার্কেটিং এ হেল্প করি, যাতে করে আলটিমেটলি যাদের জন্য উপকার আমরা করতে চাই, যারা গ্রামে থাকেন এবং যাদের মার্কেট অ্যাক্সেসটা নাই, সেটা যেন আমরা দিতে পারি। সো অর্থনৈতিক স্বাবলম্বিতা ডেফিনেটলি একটা লক্ষ্য, বাট সেইটাই প্রাইমারি না। এখন যা হয়েছে, ব্র্যাকের আমাদের যে টোটাল ইয়ারলি আউটলে যদি বলেন, তার সিংহভাগ 65% মতো আমাদের নিজেদের বিভিন্ন যে সোশ্যাল এন্টারপ্রাইজ আছে সেখান থেকে আসে। সো এতে আমাদের যেটা হয়েছে, একটা হচ্ছে যে দাতা নির্ভরতা বলে আমরা যে কথাটা বলি, সেখান থেকে আমরা বেশ আগেই বের হয়ে আসতে পেরেছি। বিকজ এখন আমরা বাংলাদেশের বা যে দেশে আমরা কাজ করছি, সে দেশের যে প্রয়োজন, সেটাকে মাথায় নিয়ে কাজ করতে পারি, সেই ফ্রিডমটা আমাদের আছে। এমন না যে আমরা আমাদেরকে কেউ চাপ দিচ্ছে, বাট আমাদের এই ফ্রিডমটা আছে, ওই ফ্লেক্সিবিলিটিটা আছে, এবং দেশের প্রয়োজনটাকে যেটা তাদের কাছে দায়বদ্ধ থাকতে হয়, সেই জিনিসটা আমাদের নাই। আপনাদের অনেকগুলো স্কুল আছে, আমাদের প্রায় 16,000 স্কুল আছে। এটা একটা বড় ব্যাপার। কিন্তু আমাদের ব্র্যাক পৃথিবীর সবচেয়ে বড়, আমরা যেটাকে বলি প্রাইভেট সেকুলার এডুকেশন সিস্টেম। আমাদের যে কোনো গিভেন সময়ে, এই মুহূর্তে যেমন প্রায় 1.1 মিলিয়ন, 11 লক্ষ ছাত্রছাত্রী ব্র্যাক স্কুলে পড়ছে বাংলাদেশে। গ্লোবালি সংখ্যাটা আর একটু বেশি। এবং এই ছেলেমেয়েগুলি ইন্টারেস্টিং যে তারা মোস্টলি ঝরে পড়া ছেলেমেয়ে। সরকারি স্কুলে হয়, কিন্তু স্কুল নাই, স্কুল থাকলেও কিছুদিন যে কন্টিনিউ করতে পারেনি, বিভিন্ন কারণ। তার একটা কারণ হচ্ছে দূরে, কোনো সময় খরচ, প্রাইভেট টিউশনি পয়সা লাগে, ইত্যাদি ইত্যাদি। ব্র্যাকের স্কুলগুলিতে ইন্টারেস্টিং যে এরা এমনিতে তো সবচেয়ে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়ে, তাদের এমনি আরো অনেক ধরনের সোশ্যাল চ্যালেঞ্জ তাদের থাকে,
তারা এমন না যে 3 বেলা পেট পুরে খেতে পায়, তারা যখন ব্র্যাক স্কুলে আসে, আমাদের যখন শেষে ওই যে ক্লাস 5-এ যে পরীক্ষাটা হয়, সেখানে আমাদের পাশের হার হচ্ছে 99.9%, which is better than the other education system that we have in the country. So এটা একটা, আর এদের মধ্যে 61% হচ্ছে মেয়ে। সো অফকোর্স জেনারেলি স্পিকিং বাংলাদেশে মেয়েদের এডুকেশনের সমস্যাটা এখন নাই, ইনফ্যাক্ট উল্টাটা এখন তৈরি হচ্ছে যে এখন মেয়ে বেশি ছেলে কম। কিন্তু সেখানে ব্র্যাকের স্কুলগুলিতে আমরা ইচ্ছা করে we made sure that our schools are more friendly and more usable, more give more value to the girls. সেই জন্য আমাদের স্কুলগুলিতে মেয়েদের, এবং সেই জন্যই আপনারা আপনাদের বিশেষ করে স্কুলগুলো বিভিন্ন সময়ে মানে মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছে আমরা দেখেছি। হ্যাঁ, এটা তো একটা ভালো কাজ যখন করবেন তখন সবাই যে তাতে খুশি হবে তা তো না, থাকবেই। হেলথের যদি বলেন, আমরা ব্র্যাক আসলে আমরা যদি কোনো একটা ব্যাপার নিয়ে গর্ববোধ করি, সেটি আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে হেলথ। আমরা আপনার মনে আছে ওই 80-র দশকের ওরাল স্যালাইন বাংলাদেশে প্রচলনের, আপনার ওই মরহুম হুমায়ুন আহমেদ সাহেবের ওই ঘুটা ঘুটা বিজ্ঞাপনটার কথা মনে আছে, জনস্বার্থে ব্র্যাক। সো সেই তার আগে থেকে শুরু এক্সটেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, এবং এই জায়গাগুলিতে এনজিওর, আমরা যেহেতু কথা বলছি এনজিওর অবদান নিয়ে, দেখেন এনজিও যেহেতু আমরা খুব জনগণের কাছ থেকে কাজ করি, অনেক লোককে নিয়ে কাজ করি, এবং আমাদের মধ্যে ব্যুরোক্রেসিটা কম। অ্যাজ এ রেজাল্ট আমি দুটো ঘটনা বলি। একটা হচ্ছে তখন একটা চ্যালেঞ্জ হলো যে ওই যে ইমিউনাইজেশনের যে ভায়ালগুলি সেগুলি গ্রামে নিয়ে যেতে হবে, তো গ্রামে ইলেকট্রিসিটি নাই এবং এটা নষ্ট হয়ে যায়, কোল্ড চেইনটা নষ্ট হয়ে যায়। তখন আমাদের এই লোকজন বের করলো যে আমরা যদি ভায়ালগুলি কলার ভিতরে ঢুকিয়ে নিয়ে যাই, পাকা কলা, তাহলে নষ্ট হয় না। So BRAC was very successful while others were struggling to ensure যে আমাদের এই গ্রামে ইমিউনাইজেশনটা হলো। একই রকম যেমন মনে করেন আমরা 80-র দশকে আমরা বয়স্ক শিক্ষা করতাম, তো সবাই বয়স্ক শিক্ষা করতে, দ্যাট ওয়াজ দ্য অর্ডার অফ দ্য ডে, সবাই বয়স্ক শিক্ষা করছে। তখন আমাদের এক স্কুলের এক শিক্ষার্থী বয়স্ক, সে একটা খুব সিম্পল প্রশ্ন করেছিল, বলেছিল যে আচ্ছা আমাদের তো শেখাচ্ছেন, আপনাদের ধন্যবাদ, আমার ছেলেকে শেখাবেন কবে, বয়স হলে? ভেরি সিম্পলিস্টিক একটা কোয়েশ্চেন। সে বলছে যে আমার ছেলে তো স্কুলে যেতে পারছে না, তো ও কত বয়স হলে ও বয়স্ক শিক্ষায় ঢুকতে পারবে? উই ইমিডিয়েটলি টুক নোট, মানে এইটা একটা এনজিওর সুবিধা যে খুব অ্যাজাইল, খুব ফ্লেক্সিবল। সো আমরা ওটা শুনলাম, এন্ড দেন পরের বছর থেকে আমরা প্রাইমারি এডুকেশন, এখন তো আমরা আর্লি চাইল্ডহুড থেকে শুরু করি, 3 বছর বয়স থেকে শুরু করি। ধন্যবাদ। আসলে মানে ব্র্যাক ঠিক কি বলবো, ট্র্যাডিশনাল এনজিওর বাইরে গিয়ে অনেক কাজ করছে, এবং ব্র্যাকের গর্ব এবং আমাদের জাতিরও গর্ব স্যার ফজলে হাসান আবেদ, যিনি 1972 সালে ব্র্যাকের জন্ম দিয়েছিলেন। আমরা একটা দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন প্রশিক্ষার কর্মী, প্রশিক্ষা 2001 সন থেকে। হ্যালো, জি জি বলুন। হ্যাঁ, 2001 সন থেকে আমি জানি যে বাংলাদেশের রেজিস্ট্রেশন ছাড়া, বাংলাদেশ ব্যাংকের রেজিস্ট্রেশন ছাড়া কখনো কোনো এনজিও চলতে পারে না। প্রশিক্ষা 2001 সন থেকে অদ্যাবধি পর্যন্ত কিভাবে রেজিস্ট্রেশন ছাড়া এত বড় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এ হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো তথ্য দিচ্ছেন আপনি, হ্যাঁ বলুন। কয়েক হাজার কর্মী প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো তারা দিচ্ছে না, তারা বিভিন্ন অজুহাতে আজকে দিবে, কালকে দিবে, এই করবে সেই করবে, এইভাবে তারা ঘুরাচ্ছে। কিন্তু কেন দিচ্ছে না, আর কিভাবে একটা রেস্টুরেন্ট ছাড়া এত বছর পর্যন্ত এত বড় একটা এনজিও বাংলাদেশে চলতে পারে, সেটা বুঝতে পারতেছি না। প্রশিক্ষার কথা বলছেন আপনি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা নিয়ে আমি জানি না আফসান ভাই একটু বলবেন কিনা, আপনি নিরপেক্ষ মানুষ। প্রশিক্ষা নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক বিতর্ক আছে, রাজনীতিকীকরণও করা হয়েছে কখনো কখনো প্রতিষ্ঠানটিকে, যার পরিণতি খুব ভালো না আমরা দেখেছি। সেই রকম উদাহরণ তো আমাদের আছেই, কিন্তু মানে ভালোটাই বেশি আমি বলবো আমাদের। তো আফসান ভাই, আপনি যদি একেবারেই
নিরপেক্ষ পয়েন্টস থেকে আমাদের এনজিওদের কাজের মূল্যায়ন করেন? ধন্যবাদ। আমি আমার মূল মানে ঠিকানায় চলে যাই, সেটা হচ্ছে 1971। সেটা আমাদের প্রধান শিক্ষক, আমাদের সকল কিছু শেখা 71 থেকে। আপনি যদি একাত্তর মুক্তিযুদ্ধ দেখেন তাহলে আপনি দেখবেন যে মুজিবনগর সরকার একটা ছিল। মুজিবনগর সরকারের অধীনে মানুষ যুদ্ধ করেছে, বিভিন্ন কার্যক্রম করেছে। বাংলাদেশের ভেতরে বেশিরভাগ মানুষ ছিল, শরণার্থী যারা বাইরে চলে গেছিল। বাংলাদেশের মানুষের গ্রাম ছিল, বাংলাদেশের মানুষের শহর ছিল, বাংলাদেশের মানুষের ঠিকানা ছিল, বাংলাদেশের মানুষের রুজি ছিল, জীবিকা ছিল, প্রত্যেকটা নিজেরা চালিয়েছে। সেইটাই হচ্ছে আমি মনে করি সবচেয়ে বড় 71-এর শিক্ষা, যে 71টা হচ্ছে একটা পার্টনারশিপ। এই যে সমাজ আর সরকারের যে পার্টনারশিপ, যে কি বলবো একাত্মতা, এটা কিন্তু 71-এ যতটা সফলভাবে হয়েছে অন্য কোনো সময় হয়নি। এবং তারপরে আপনি যদি দেখেন যে বাংলাদেশের 70-এর পরপরই আমাদের এই সামাজিক আন্দোলনটা হলো, এবং সেই আন্দোলনে আপনি যদি নামগুলোকে নেন, আমি বলি যে আবেদ ভাই, ইউনূস সাহেব, কাজী ফারুক, ডক্টর জাফরুল্লাহ, সুলতানা কামাল, খুশিয়াপা এবং আরো অ্যাঞ্জেলা গোমেজ, এদের মধ্যে একটা কিন্তু কমন বিষয় আপনি দেখতে পাবেন, এরা প্রত্যেকে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত। অর্থাৎ আমাদের দেশে যে সমাজ কল্যাণ, সমাজকর্ম, যে মানুষ এগিয়েছে, সরকারের উপরে কেবলমাত্র রাষ্ট্রের উপরে নির্ভরশীল না হয়ে নিজের কাজটা নিজ উদ্যোগে করবে, এটা আমাদের 71-এর শিক্ষা। এবং এটা সম্ভবত এই আমাদের যেটাকে আমরা এনজিও বলি, এটাকে আমরা ভুলে যাই যে এর সূত্র, এর শিক্ষা কিন্তু 71। তো অতএব এত গভীরে যেটা প্রথিত সেটা তো হবেই। সে তো মানুষ তো যুদ্ধে গেছে, বেতন পেয়ে তো যুদ্ধে গেছে বলে তো মনে হয় না কেউ। এরকম ভাবে আমাদের যে 71টা বিস্ফোরণ করলো, আমাদের সমাজের অনেকগুলো শক্তিকে খুলে দিয়েছে, এবং এই এনজিও হলো একটা শক্তি যেটা সামনে এগিয়ে এসছে। আমি আবেদ ভাইয়ের কথা দিয়ে একটা বলি, যে উনি আমাকে বলছিলেন, আমি মাঝে মাঝে 71 নিয়ে আমি বেশি কথা বলি, উনি বলছিলেন যে উনি যখন ফেরত আসলেন, উনি খুব বড় একটা চাকরি পেয়েছিলেন, বিলেতে থাকতেন, বিলেতি মানুষ, উনি বড় চাকরি পেয়েছেন। উনি বলছেন আমি সাল্লায় দাঁড়িয়ে আমি দেখছি যে শরণার্থী, হিন্দু শরণার্থী যারা চলে গিয়েছিল তারা ফিরছে। এরা ছিল সম্পন্ন কৃষক, এরা সম্পন্ন মানুষ, কয়েক মাস আগেও এরা সম্পন্ন মানুষ ছিল, এবং আজকে তারা দাঁড়িয়ে আছে একেবারে নিঃস্ব। তো বলছে তাহলে মানুষের কতটা মুহূর্ত লাগে জীবনের সম্পন্ন থেকে নিঃস্ব হতে? কোনো সময়ই লাগে না। তো আমি বড় চাকরি, টাকা, গাড়ি, বাড়ি, এগুলোর পিছনে দৌড়ে কি করব? এই যে মানুষের বোধোদয়, এটা মনে হয় ব্যক্তির মধ্যে হয়েছিল, কিন্তু আমার মনে হয় সমাজের মধ্যেও হয়েছিল, কম বেশি। এবং ওই সূত্র থেকে কিন্তু সমাজের মধ্যে এই আন্দোলনের বিষয়টা চলে এসছে। এবং আমি মনে করি এই জন্যে এনজিওরা আমরা করেছি না বলে তাদের মনে রাখা দরকার যে 71-এ জনগণ করেছিল বলেই তারা শক্তিটা পেয়েছিল। আর আমি এনজিওদের সঙ্গে সরকারের সম্পর্ক নিয়ে যদি দেখি, 70 দশকটা কিন্তু সবাই খুব অস্থির। আমরা সেবা করেছি, আমরা বিভিন্নভাবে রিলিফ, যেটা বলে রিলিফের ব্যবস্থা হয়েছে, করছে, কিন্তু গঠিত সমাজ না। গঠিত সমাজ শুরু হচ্ছে 80-র দিক থেকে। 80-র দিক থেকে কার্যক্রমগুলো পরিবর্তন হচ্ছে, তখন টিন দেওয়া, খাওয়া দেওয়া, এটার বাইরে এসে উন্নয়ন কার্যক্রম বলতে হচ্ছে। সেই সময় কিন্তু ক্রমেই সরকার এবং বেসরকারি সংস্থার মধ্যে কিছুটা হলো বৈরী ভাব তৈরি হয়েছে, এটা হতে অবধারিত। 90-এর দশকে এসে কিন্তু বোঝা শুরু করছে একে অন্যকে, যে আচ্ছা তুমি কি করো, আমি কি করি, তুমি কি করো। এবং আপনি যদি যে কোনো এনজিওর ইতিহাস দেখেন, এবং আমি কিছুটা তো ইতিহাসে এনজিওর ইতিহাসও দেখি, যে তাদের এই পরিবর্তনটা হচ্ছে 90-এর দশকে, 80-90-এর দশকে। 90-এর দশকে 2000-এ যখন এসেছে তখন তারা কিন্তু সম্পূরক, তখন কিন্তু তারা বুঝে যে আচ্ছা আমি এটা করবো, আমি ওইটা করবো। আমি জাতিসংঘের সঙ্গে কর্মচারী ছিলাম, এখানে একটা শুধু মোর্শেদ ভাইকে একটা বলে রাখি, ঘুটার বিজ্ঞাপনটা এটা আমি তত্ত্বাবধায়ক ছিলাম, জাতিসংঘের কর্মচারী ছিল, জনস্বার্থে ব্র্যাকের অন্যান্য ছিল, ওটা ছিল জাতিসংঘের। এবং ওখানে একটা খুব লক্ষণীয়, এই যে এতগুলো মানুষ এত জনপ্রিয়, হুমায়ুন আহমেদ ভাই উনি নিজে লিখেছেন, এবং আমি তো যখন শুটিং হচ্ছিল মুস্তাফিজ ভাই শুটিং করেছেন, উনি নিজে ক্যামেরা চালিয়েছেন, উনি টেলিভিশনের ডিজি, উনি ক্যামেরা চালাচ্ছেন, অন্য সবাই ছিল, একটা পয়সা নেয়নি, একটা পয়সা নেয়নি। এবং আমি মনে করি এইটা ছিল 71-এর অহংকার থেকে, যে হ্যাঁ আমি বাচ্চাদের জন্য কিছু করবো। এই যে পরিবর্তনটা হয়ে যাচ্ছে, তখন কিন্তু সম্পৃক্ততা চলে আসছে, মানুষের সম্পৃক্ততার সাথে সাথে যেটা আসে জবাবদিহিতা। এই বিষয়টা আমাদেরকে এনজিওর ইতিহাস দেখতে গেলে খুব মৌলিকভাবে দেখা দরকার। তো বর্তমানে এনজিওর হচ্ছে সরকার অনেক সবল হয়েছে, এনজিওরাও সবল হয়েছে, কিন্তু এনজিওর পরিসরে প্রয়োজনের এখন নিরীক্ষ করার প্রয়োজন আছে, যে কে এটা বেসরকারি সংস্থা, আমি বলছি বাজার, যেমন বাজারের যে ইতিবাচক দিক আছে সেগুলো কিন্তু সফল হয়েছে। আমাদের দেশে এত তো ব্যবসায়ী ছিল না,
কিন্তু ব্যবসায়ীদেরও সামাজিক ভূমিকা আছে। এগুলো স্মরণ রাখলে আমাদের দেখতে হবে যে কোন জায়গায় এনজিওরা যোগটা দিলে, কাজটা করলে সবচেয়ে বেশি হবে। কারণ এখন তো সরকারের সুবিধার জায়গাও অনেক বড় হয়েছে আমাদের। তাহলে এনজিওরা যদি আগের কার্যক্রম করে, সরকারও যদি কার্যক্রম করে, এটা তো কোনো দরকার নেই। হয়তো কোনো কোনো জায়গায় বিশেষভাবে যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য যদি এনজিওরা কার্যক্রমটা করে তাহলে আরো বেশি সফল পাবে। আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটা ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। মোহাম্মদ আব্দুল কুদ্দুস পাটোয়ারি, লালমনিরহাট থেকে। বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার প্রশ্ন আমি যে ব্র্যাক আসলে আমাদের বাংলাদেশে খুবই একটা ভালো, আমরা সবাই ভালো জানি এবং অনেকেই এখান থেকে উপকৃত হয়েছে। আমি একটা ব্যবসা করতাম, লোন নিয়েছিলাম, নেওয়ার পরে টাকাটা পরিশোধ করছি একসঙ্গে 30,000, কিন্তু ম্যানেজার আর পরে আমাকে লোনটা দেয়নি। এতে আমি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আমার একটা অনুরোধ, যেন এইরকম কারোর সঙ্গে ব্র্যাকের ম্যানেজার, আপনারা ভালো কিন্তু ম্যানেজারদের কারণে অনেকে হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। জবাব আসলে মুশকিল, কারণ ওই কাজটা আসলে এক্সাক্ট ঘটনাটা জানি না। আর এটা তো ঠিক যে যখন আপনি লোন দিচ্ছেন তখন যিনি লোন দিচ্ছেন তার তো এটা ব্যক্তিগত একটা রেসপন্সিবিলিটি তৈরি হয়। তাহলে তার সে কি কি ক্রাইটেরিয়া দেখেছিল কি দেখেনি সেটা তো না জেনে আসলে কমেন্ট করা ওনার জন্য খারাপ হবে, ম্যানেজারের জন্য খারাপ হবে। বাট এটা ঠিক যে আমরা, আপনি জানেন বোধহয় যে এই গত পরশুদিন আমরা খুব ঘটা করে সেলিব্রেট করলাম, ব্র্যাক ক্লায়েন্ট প্রোটেকশনের জন্য একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে। এই স্ট্যান্ডার্ডটা বাংলাদেশে ব্র্যাকই একমাত্র প্রতিষ্ঠান এই মুহূর্তে যারা ক্লায়েন্ট প্রোটেকশন স্ট্যান্ডার্ড, যেটাকে স্মার্ট সার্টিফিকেশন বলে। আপনি জানেন 2008-এর পরে বেশ কিছু দেশে এই মাইক্রো ফাইন্যান্স নিয়ে সমস্যা হয়েছিল, ইন্ডিয়া তার মধ্যে অন্যতম। তার ফলো আপ হিসাবে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড এখন তৈরি হয়েছে ফর ক্লায়েন্ট প্রোটেকশন। সো আমরা ওটা গত বছর খানেক সময় লেগেছে আমাদের ইমপ্লিমেন্ট করতে। এখন আমরা বাংলাদেশের একমাত্র এবং বিশ্বের সবচেয়ে বড় স্মার্ট সার্টিফাইড এনজিও যারা মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করছে। আমি একটা কথা সেটা হচ্ছে যে এই যে ওনারা বলছেন ওনাদের ব্যক্তিগত অসুবিধা, দুঃখ, সমস্যার কথা, এটা বোঝা যায় যে আমাদের দেশে এনজিও কার্যক্রম কতটা বিস্তৃত। এবং এই বিস্তৃতকে নিয়ন্ত্রণ করা আমি বলবো না, বিস্তৃতকে সামঞ্জস্যপূর্ণ করা সমাজের অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে তার সঙ্গে এটা একটা বড় কাজ। এবং এই জন্যই যতক্ষণ না সরকার, এবং এবার আবার বলি 71-এ মুক্তিযোদ্ধার সেই যে আমি মুজিবনগরের একবারে সরাসরি সার্টিফিকেট পেয়েছি কি পেয়ে নাই এটা বিষয় না, আমাদের এই জন্য বোধহয় কিছুটা হলো এই সম্পৃক্ততা যে প্রক্রিয়া এটাকে আরো একটু সবল করা দরকার। মানে আপনি যদি এবার আমাদের 7-5 প্ল্যান দেখেন, 7-5 প্ল্যানের ইমপ্লিমেন্টেশন এর 73% সাপোজ টু কাম ফ্রম প্রাইভেট সেক্টর এন্ড এনজিও। এটা কিন্তু একটা বড় রেকগনিশন যে আমরা বলছি বাংলাদেশে 3.5 লক্ষ কোটি টাকার বাজেট, তারপরেও কন্ট্রিবিউশন এন্ড রিকগনিশন সেখানে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের এই যে 7-5 প্ল্যান ইমপ্লিমেন্টেশনের 73% অ্যাসেট তারপরে আসবে, রিসোর্স আসবে প্রাইভেট সেক্টর এবং এনজিও থেকে। এবং এনজিওর মানে শুধু ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন দিয়ে দেখলে ভুল হবে। আমার ধারণা ফাইন্যান্সিয়ালি এনজিও বিরাট কন্ট্রিবিউট করে না। তো এনজিও যেটা করে, আমি যেমন বললাম যে এই যে ইনোভেশনগুলি হচ্ছে, বাংলাদেশের টাকা লেনদেনের ধারণাটাই বদলে দিয়েছে বিকাশ। এগেন ইটস এনজিও লেড ইনিশিয়েটিভ যেখানে, and then again this is not about profit or making money, this is about, এটা প্রবলেম ওয়াজ ভেরি রিয়েল যে আমরা যখন মুভিজ বলতাম না, ওই সারা সপ্তাহ ঢাকায় কাজ করে তারপরে ট্রাকের ছাদে বাসের ছাদে করে ফেরত যেত গ্রামে, কেন? শুধু টাকাটা দিয়ে আসতে। মানে যার টাকা করতো আর একটা বড় অংশ তার চলে যেত এবং জীবনের ঝুঁকি নিত। আজকে সেগুলি আর নাই। তাহলে এই যে ইনোভেশন, এই যে নিম্বলনেস, এই যে প্রয়োজন অনুযায়ী একটা সেবা তৈরি করা, সেইখানে আমার মনে হয় এনজিওর কন্ট্রিবিউশন। আমি রিসেন্টলি একটা ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে গিয়েছিলাম যেখানে সরকারের যুগ্ম সচিব পর্যায়ের 30 জন মতো কর্মকর্তা ছিলেন, আর্মিরও কয়েকজন ছিলেন। তো একজন আমাকে জিজ্ঞেস করছিলেন, আচ্ছা আপনি কি মনে করেন যে এনজিওর বিকাশ সরকারের দুর্বলতার ফলে হয়েছে? বললাম, উনি আর্মির একজন কর্নেল ছিলেন। তো ওনাকে বললাম, দেখেন আমি আপনার ভাষাতেই বলি,
যেই কাজ প্যারামিলিটারি করে সেইটা কিন্তু রেগুলার ফোর্সের লোকজন করতে পারলেও করে না, বিকজ সেটা যদি করে তাহলে সেটা খুব এক্সপেন্সিভ হয়ে যাবে। একই রকম ভাবে এনজিও যে কাজ করতে পারে লাস্ট মাইল ডেলিভারি গ্রামে, সেই কাজটা যদি সরকার করতে চায় তাহলে সেটা অনেক দামি হয়ে যাবে এবং সেটার কাজ হবে না। এবং মজাটা হচ্ছে যে যাই বলুক, প্রত্যেকটা সরকার 90-এর পরে বিশেষ করে প্রত্যেকটা সরকার জিনিসটা বুঝেছেন এবং সেটার জন্য আমাদের জন্য যথেষ্ট প্রশস্ত পথ করে দিয়েছেন। ধন্যবাদ। রিকগনিশনও দিয়েছেন। আপা, এমনি আপনাদের কাজ করতে যে সরকারের সাথে কোনো প্রবলেম না, হয়েছে সরকারের কিনা? সঙ্গে কোনো প্রবলেম হয় না, বরং ওই যে ভাই যেটা বললেন যে আপনার যে পর্যায়ের যে কাজ, এখন রুই কাতলা যদি মনে করে যে আমি কাদার মধ্যে থাকবো, এটা তো রুই কাতলার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। কাদার মাছ কাদা, আপনার চ্যাং মাছ, ষাটি মাছ, ছোট মাছ, গছি মাছ, পুঁয়া মাছ, এগুলোই থাকবে। সম্প্রতি একটি তবে আমি একটু সরকারি ভাই একটু বলতে চাচ্ছি, ওই যে প্রশিকার যে ভাই বললেন যে ওনার এখন খুব কষ্ট, প্রশিকা কেন তাদের পেমেন্ট গুলো দিচ্ছে না, যেহেতু সেটা এনজিও সেক্টর, এনজিওর উপর একটা ব্লেম এইভাবে আসে। তো এইটা হলো এনজিওর যে বেসিক আপনার প্রিন্সিপাল, এনজিও সেটা মেনটেন করতেই হবে। তো এই বেসিক প্রিন্সিপালের একটা হলো যে আমরা অরাজনৈতিক থাকবো, একটা মেজর প্রিন্সিপাল। যেমন সরকারি কর্মকর্তারা, স্টেটের বেতনভুক্ত ব্যক্তিরা অরাজনৈতিক থাকবেন, তেমনি এনজিওরাও অরাজনৈতিক থাকবেন। তো সেখানে যখন আমরা এই প্রিন্সিপালটা মেনটেন করলাম না, এটা যে কোনো সাধারণ কর্মী কিন্তু বুঝতে পারবেন। তিনি তখন অ্যালার্ট করা উচিত ছিল যে আমি এই এনজিওতে চাকরি করি, অরাজনৈতিক প্রিন্সিপাল মেনটেন না করলে আমাদের বিপদ আসতে পারে। উনি তো প্রশিকের কথা বললেন, অ্যাডাপ নামক একটি অ্যাসোসিয়েশন ছিল। আমার মনে হয় এই আলোচনাটা আলোচনা নয় না, শুনেন, কারণ তাদের তো আমরা কথাটা শুনতে পাচ্ছি না, তাদের বক্তব্যটা, সেই কারণে না, আমি উনি বুঝবেন যিনি কোশ্চেন করছেন। তো সেই অ্যাডাপও এখন আর নাই, এনজিওদের যে ঐক্য, যে একসঙ্গে আমরা কাজ করতাম। তো সেজন্য আপনার এনজিওতে আমরা যারা অবস্থান করব তাদেরও দায়িত্ব এনজিওকে চেয়ারম্যান বিষয়টা কি। ধন্যবাদ, ধন্যবাদ আপা, আমাদের সময় শেষ হয়ে আসছে। আমি একটু এটা প্রশ্নটা আমি ইয়েকে করব, আপনার আফসান ভাইকে করব। সম্প্রতি একটা আইন করেছে সরকার, বৈদেশিক অনুদান রেগুলেশন বিল 2016, যেখানে একটা ধারায় বলা হয়েছে যে কোনো এনজিও বা ব্যক্তি যদি সংবিধান বা সাংবিধানিক প্রতিষ্ঠানের সম্পর্কে বিদ্বেষমূলক এবং অশালীন মন্তব্য করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এইটা অনেক এনজিও এটা প্রতিবাদ করছে, কারণ এইটা আসলে এইটা দিয়ে কি বোঝানো যাচ্ছে। মানে যদি আমরা স্মরণ করি যে টিআইবি একটা কিছুদিন আগে সংসদ সম্পর্কে, জাতীয় সংসদ নিয়ে একটা তাদের ইয়ে ছিল, তো সেটাও তো তাহলে এই ধারায় পড়ে যেতে পারে। একটু যদি আপনি সংক্ষেপে, আমাদের সময় খুব কম। আমার মনে হয় যে সংবিধানে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশালীন মন্তব্য করাটা যদি আইনের চোখে অপরাধ হয়, সেটা এমনি অপরাধ সহজে, বিশেষ করে এনজিওর জন্য এই আইনটা বানানোর কোনো প্রয়োজন নেই। একই সাথে যেটা হয় যে অনেক সময় আমাদের উচ্ছ্বাসের চোটে আমরা অনেক কিছু বলে ফেলি, তো উচ্ছ্বাসের চোটে অনেক কিছু বলে ফেলে আমাদের সে দায়িত্ব নিতে হবে। কিন্তু অন্যদিক থেকে সরকারের যদি স্মরণ থাকে যে কেউ উচ্ছ্বাসের চোটে যখন বলেও, তখন কিন্তু সরকারকে ক্ষতি করার জন্য বলছে না। ইন্টেন্টেডটা খুব বড় বিষয়। যে টিআইবি যদি বলে থাকে, টিআইবি কি চায় যে সংসদ ভেঙে যাক? সেটা তো আর চাইনি। সেইভাবে যদি দুই তরফে যদি আলোচনার মাধ্যমে হয়, আমার মনে হয় তাহলে অনেক বেশি এই বিষয়টাই অনেক সফল হয়। জি, জনাব মোর্শেদ, আপনার কাছে আসবো। ব্র্যাক সম্পর্কে একটা মানে অভিযোগ, মানে কি আমি বলবো যে শোনা যায় যে আপনি বললেন যে গ্রামীণ মহিলাদের কাছ থেকে আপনারা তাদের কারুকাজ, হাতের কাজ, সেগুলো নিয়ে এসে আড়ং-এ বিক্রি করেন, যে তাদের কাছ থেকে যেই মূল্যে আপনারা কেনেন তার চেয়ে কয়েক গুণ বেশি দামে সেটি বিক্রি করেন। এটা অভিযোগ না, এটা সত্য, এটা সত্য। এবং আমরা এটা সবাইকে বলি, আমাদের দোকানে যারা আসে তাদেরকে আমরা বলি যে দেখো, তোমাদের কাছ থেকে আমরা যে দামটা নিচ্ছি সেই দামের চেয়ে কম দামেও হয়তো তোমরা বাইরে জিনিস কিনতে পারবো।
আমাদের কাছে আসলে দাম বেশি হবে কেন যখন জিজ্ঞেস করে তার 3টা উত্তর আছে। এক হচ্ছে বাংলাদেশে একমাত্র আমরাই একটা প্রতিষ্ঠান যেখানে আমরা সম্পূর্ণ দেশীয় সিল্ক ইউজ করি, যেটা অনেক এক্সপেন্সিভ। আমি যদি ইন্ডিয়ান সিল্ক ইউজ করতাম তাহলে আমার জিনিসপত্রের দাম কমে যেত, সেটা আমরা করতে পারি না। আমরা যে সামাজিক দায়বদ্ধতা থেকে যেহেতু আমরা তৈরি করেছি আরং যাতে বাংলাদেশে যারা সিল্ক বানায় তাদের প্রোডাক্ট বিক্রি হয়, এখন আমরা প্রফিট করার জন্য, দাম কমাবার জন্য আমি ভিনদেশি সিল্ক ব্যবহার করতে পারি না। একই রকম ভাবে কোয়ালিটির বেলাও সেটা সত্য। 3 নাম্বার যে কথাটা আমরা বলি সেটা হচ্ছে যে এই টাকাটা তো কোনো ব্যক্তি মালিকানার ব্যক্তি প্রফিট হচ্ছে না। এই টাকাটা যে ওই যে গ্রামের যার কথা বলছেন আপনি, তার ছেলে মেয়েটা তো আমার স্কুলে পড়ছে, তাদের হেলথের দায়িত্ব আমি নিচ্ছি। মানে আপনারা কি তার মানে তাদেরকে ম্যাটেরিয়াল সিল্কের কথা সব সাপ্লাই দেন, তারা শুধু বানিয়ে দেয়? না না, কিন্তু আমরা বলছি যে আমাদের প্রফিট মার্জিন যদি গ্রস প্রফিট দেখেন ইজ হাই, কিন্তু যদি আপনি নেট প্রফিটে যান তাহলে দেখবেন আমাদের আসলে নাই। দ্য রিজন সেই প্রফিটটা দিয়ে আপনারা জনকল্যাণেই কাজ এবং আমাদের সেটা কারো ব্যক্তি বিশেষের কম কাছে যাচ্ছে না, যেহেতু হ্যান্ডিক্রাফটের বিষয়গুলো। ধন্যবাদ আপা, আমাদের সময় শেষ। চমৎকার একটা আলোচনা হলো। আমরা আসলে এনজিও কার্যক্রম নিয়ে অনেক আমার মনে হয় বিস্তারিত জানতে পারলাম, যদিও সময় থাকলে হয়তো আরো অনেক বিষয় আলোচনা করা যেত। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।